হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রায় দুদিনের ছুটির পরে, যেহেতু শনিবার ট্রেডিং হয়েছিল তাই দুদিন বললাম, আজকে মার্কেট খুলেছিল। মার্কেট প্রথমে সবাই ভেবেছিল যে উপরে খুলবে, কিন্তু আজকে মার্কেট সারাদিন প্রায় মাইনাসে থাকতে থাকতে লাস্টের দিকে মাইল্ড পজিটিভে ক্লোজিং দিয়েছে 22,529-এ এবং মাত্র 27 পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে। যথারীতি ফরেনাররা কিন্তু আজকেও আবার বিক্রি করেছে প্রায় 1875 কোটি টাকা, আর ডোমেস্টিক প্লেয়াররা প্রায় তার চেয়ে ডবল টাকা 3,549 কোটি টাকার কিনেছে। অতএব ডোমেস্টিক প্লেয়ারদের যে পাওয়ার তারা কিন্তু কন্টিনিউ দেখাচ্ছে। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকিং সেক্টরের এক উল্লেখযোগ্য পারফরমেন্সের জন্য ব্যাংকিং সেক্টরকে ধন্যবাদ জানিয়েছে। উল্লেখযোগ্য পারফরমেন্সটা কি না, ব্যাংকিং সেক্টরের সমস্ত ব্যাংকগুলোর মিলে যে প্রফিট ইয়ারলি 3 লক্ষ কোটি টাকা ক্রস করেছে, এই প্রথম। অর্থাৎ এর দ্বারা কি বোঝা যাচ্ছে, 3 লক্ষ কোটি টাকার প্রফিট বছরে তারা করছে, মানে যদি কোনো কারণে কোনো দুর্ঘটনাবশত বা যে কোনো কারণেই হোক না কেন, যদি বড় কোনো ক্রাইসিস আসে তাহলে, বা নন পারফর্মিং অ্যাসেট হয়, তাহলে কিন্তু তাদের সেই নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ যেটা অ্যাডজাস্টমেন্ট হয় প্রফিট থেকে, সেটা করতে তাদের তেমন কোনো অসুবিধা হবে না। এই জন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এই বিশাল অ্যাচিভমেন্টের জন্য। সেবি একটা নতুন মানে আনতে চলেছে, তারা প্ল্যান করছে, সবার কাছে ড্রাফট পাবলিকেশন দিয়েছে, যে তারা বলছে ব্রোকারের দরকার নেই, ডাইরেক্ট যেভাবে ধরুন এখন আমরা মার্কেটে শেয়ার কিনি বা কেউ বিক্রি করে, সেই শেয়ার আমি কিনলে আর কেউ বিক্রি করলে সেটা কোনো না কোনো ব্রোকারের পুলে এসে প্রথমে জমা হয়, দেন সেখান থেকে কিন্তু ধরুন আমি কিনেছি, প্রথমে আমার থেকে ব্রোকারের কাছে যাবে, ব্রোকারের পর থেকে আবার যে বিক্রি করেছে, মানে যে বিক্রি করেছে তার থেকে ব্রোকার, ব্রোকার থেকে আমি বিক্রি করলে আমার থেকে ব্রোকার, ব্রোকার থেকে যে কিনেছে তার কাছে। বলছে এই সিস্টেমটা আমরা বন্ধ করে দেবো। মানে এই ধরনের জিনিসটাকে তারা বন্ধ করবে কি করবে না, এই ব্যাপারে সবার কাছ থেকে একটা সাজেশন নেওয়ার চেষ্টা করছে। এতে কি হবে না, এফিসিয়েন্সি বাড়বে, বা বিভিন্ন সময় অনেক ব্রোকারের অ্যাকাউন্ট শেয়ার থেকে থাকে। ধরুন আজকে আমরা যারা এইচডিএফসি ব্যাংক বা অন্য এতে করি, তাদের চেয়ে যারা অন্যান্য ব্রোকারের করে, তাদের ব্রোকারের পুলে অনেক শেয়ার পড়ে থাকে। তাতে কি হয়, ফ্রড হয়। সেই সমস্ত শেয়ারকে কেন্দ্র করে তারা ধরুন লোন নিয়ে নিচ্ছে, বা এই ধরনের বহু রকমের সমস্যা হয়। তাই সেবি বলছে মাঝে আর ব্রোকার পুলটা না রেখে যদি কিছু করা যায়। আজকে বিকেলে আরবিএনএল, রেলওয়ে সেক্টরের একটা কোম্পানি, রেল বিকাশ নিগম লিমিটেড, দুর্দান্ত রেজাল্ট দিয়েছে এবং আজকে শেয়ার প্রায় 14% উপরে ক্লোজ করেছে। অর্থাৎ আগে যা তার হাই ছিল, রেলওয়ে সেক্টর কিন্তু খুব দেখছি মানে খুবই এতে আছে, মুডে আছে, আবার নতুন হাই করার দিকে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখলাম রেল বিকাশ নিগম লিমিটেড, দেখতে পাবেন আপনারা, নতুন হাইতে চলে গেছে। দেখুন আজকে আবার এই জায়গাতে ক্লোজিং দিয়েছে। বলা যায় না এর থেকে আরো 10-15% তারা র্যালি দিলেও দিতে পারে, আরো বেশি দিলেও দিতে পারে, কিন্তু এই জায়গাতে দয়া করে কেউ কিনবেন না। মার্কেট উইল গিভ ইউ চান্স, মার্কেট সময় দেবে, সময় দিলে কিনবেন, মার্কেটে শেয়ারের কোনো অভাব নেই। আচ্ছা ফ্রেন্ডস, যেভাবে বলেছিলাম, আপনারা বারবার ধরে রিকোয়েস্ট করছেন যে আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম, তার হেডলাইন কি দিয়েছিলাম, যে নতুন প্রজন্ম যে কি বলে শেয়ার বাজার থেকে কোটিপতি হলে ভিডিওটা দেখুন। সেইটা দেখার পরে অনেকে বলছেন আপনি এইচডিএফসি ব্যাংক বা বিভিন্ন আরো অনেক শেয়ারের এই ধরনের একটা হিস্ট্রিকে তুলে ধরুন, তাহলে আমাদের কিছুটা বুঝতে সহজ হবে। ফ্রেন্ডস, আজকে আমি এইচডিএফসি ব্যাংকের ইয়েটাকে
সেটাকে তুলে ধরছি, আপনারা দেখুন কিভাবে কি হয়। ফ্রেন্ডস, এইচডিএফসি ব্যাংক 2015-তে আমি যদি যাই, দেখুন এইচডিএফসি ব্যাংক, ওকে, এইচডিএফসি ব্যাংক আমি দেখব 2015 জানুয়ারিতে কোথায় ছিল, 14, ওকে। 2015-তে জানুয়ারিতে তার ওই মাসে ক্লোজিং হয়েছিল 498। আমি এই প্রাইসটাকেই ধরছি, যদিও লো ছিল 433, হাই ছিল 498, তাও আমি ক্লোজিং প্রাইসটাকে ধরছি যে আমি 498 টাকাতে 2015-তে কেউ এই শেয়ারটা কিনেছি। তো আমি এটাকে রাউন্ড ফিগারে করে দিয়েছি, করে আমি কি করেছি 500। তাহলে এইচডিএফসি ব্যাংকে কেউ কি বলে 100 শেয়ার কিনেছে অ্যাট দ্য রেট অফ 500, সে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে। ক্লিয়ার? এবারে 2015 থেকে সে কত ডিভিডেন্ড পেয়েছে, আমরা এর আগের বারে যেভাবে করেছিলাম একইভাবে গুগলসে গিয়ে আমরা কি দেখব যে এইচডিএফসি ব্যাংক ডিভিডেন্ড হিস্ট্রি, দেখুন এখানে আমরা টোটাল পাবো এবং আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারেন। আমি সেটাকে সামারি করে রেখেছি, আমি সেখান থেকে বলছি যে কত পেয়েছিল। দেখুন 2015-তে 8 টাকা পেয়েছিল, অর্থাৎ অ্যাট দ্য রেট অফ 8, 100 শেয়ার 800 টাকা ডিভিডেন্ড পেয়েছিল। 16-তে আচ্ছা, যেভাবে সফটওয়্যার কোম্পানিগুলো 2-3 বার করে ডিভিডেন্ড দেয়, ব্যাংকিং শেয়ারগুলো ওইরকম করে না। এরা কিন্তু ইয়ারলি একটা ডিভিডেন্ড দেয়, ফাইনাল ডিভিডেন্ড দেয়। 2016-তে 9 টাকা 50 দিয়েছিল, অর্থাৎ 950 টাকা। 2017-তে 11 টাকা দিয়েছিল, 1100 টাকা। 2018-তে 13 টাকা দিয়েছিল, অর্থাৎ 1300 টাকা। ওকে, 2019-এ দিয়েছিল 15 টাকা, তাহলে 1500 টাকা। 2019-এ একটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছিল 5 টাকা, 500 টাকা। 2019-এ কোম্পানির যে ফেস ভ্যালু 2 ছিল, কোম্পানির যে ফেস ভ্যালু 2 ছিল, সেই ফেস ভ্যালু 2 থেকে 1 করে দিল। এটা আমি কোথায় পাবো? দেখুন, আমি যদি এবারে আমি কি করব, এবারে এইচডিএফসি ব্যাংক আমি স্প্লিট হিস্ট্রি দেখাবো। কি দেখাবো? স্প্লিট হিস্ট্রি। আমি বলেছি স্প্লিট হয়ে যাওয়া মানে ফেস ভ্যালুটা কমে যাবে, নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে। ফেস ভ্যালুটা কমে যাবে, আগে ফেস ভ্যালু ছিল 2, এখন কত হয়ে যাবে? 1। এই দেখুন, সেপ্টেম্বর 19-এ 2 ফেস ভ্যালু থেকে 1 হয়ে গেল, তাহলে শেয়ার কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। মিনস এবারে দেখুন 20-তে কিন্তু ওরা কোনো ডিভিডেন্ড দেয়নি করোনার টাইমে। ওকে, 21-এ ডিভিডেন্ড দিয়েছে কত? এবারে 21-এ তার কিন্তু শেয়ার ডবল হয়ে গেছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখুন, যেখানে 15 টাকা ডিভিডেন্ড দিচ্ছিল, যখন স্প্লিট হয়ে যায় নাম্বার অফ শেয়ারটা বাড়ে, শেয়ার প্রাইসও সেইভাবে নেমে আসে, তাই ডিভিডেন্ডটা কিন্তু ওইভাবে কমেও যায়। আর আস্তে আস্তে প্রাইসটা আবার শুটও করে এবং কোম্পানির পারফরমেন্সের ভিত্তিতে আবার ডিভিডেন্ড দিতে শুরু করে। যেমন ধরুন 2021-এ 6 টাকা 50 করে ডিভিডেন্ড দিয়েছিল 200 শেয়ারের উপরে, 1300 টাকা। 2022-এ 15 টাকা 50 করে ডিভিডেন্ড দিয়েছে, 3100 টাকা। 2023-এ 19 টাকা করে ডিভিডেন্ড দিয়েছিল 200 শেয়ারের উপরে, 3800 টাকা। 2024-এ 19 টাকা 50 করে ডিভিডেন্ড দিয়েছিল 200 শেয়ারের উপরে, 3900 টাকা। ক্লিয়ার? এই ডিভিডেন্ড গুলোকে যদি আপনি টোটাল যোগ করেন তাহলে কত আসবে? প্রায় 18,250 টাকা। নিজেরা করে দেখবেন। প্লাস যে 200 শেয়ার, মানে 100 তো কিনেছিলেন, এখন সেই 200 কিন্তু মার্কেট প্রাইস কত? ধরুন ক্লোজ হয়েছে, আমি কত উপরে গেছিলাম আমি সেটা দেখছি না, ধরুন 1750-এর কাছাকাছি গেছিল, কিন্তু এখন ক্লোজিং কততে? 1458 টাকা 80। আমি যেটাকে বোধহয় 1460 ধরেছি, আমি 1469 ধরেছি, এটা 59 হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি এটাকে কারেকশন করি। 1400, একটু সময় লেগে যাবে কিন্তু কারেকশনটা করে দিই। 1459
14,459 ইন্টু 200 কত হচ্ছে 2,91,800। কত হচ্ছে 2 লাখ, মাত্র 200 টাকা কমবে, 2,91,800। তাহলে এখানেও আপনি 200 টাকা কমিয়ে দেন, 0,50। তাহলে 200 শেয়ারের ভ্যালু কত হলো 2,91,800। ডিভিডেন্ড কত পেয়েছিল 18,250। সর্বসাকুল্যে কত হলো 3,10,050 টাকা। ক্লিয়ার? 200 শেয়ার, মানে 100 শেয়ার কিনেছিল, স্প্লিট হওয়ার কারণে ডবল হয়ে গেছে, প্রাইসও ডবল হয়েছে। এটাই হচ্ছে স্প্লিট কিংবা বোনাসের জন্য যে লাভ। এটা কিন্তু আপনি থাকলে বুঝতে পারবেন, মার্কেটে যতক্ষণ না আপনি টাইম পাস করছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তাহলে আমার 50,000 টাকা ইনভেস্টমেন্ট, আমি এবারে সিএজিআর, আমি বারবার ধরে আপনাদেরকে মিনিমাম সিএজিআর বলার চেষ্টা করি। মিনিমাম সিএজিআর এই কারণে বলি, দেখুন কিছুটা নিজের হাতে রেখে বলতে হয়। এবার আমরা সিএজিআর ক্যালকুলেটরে যাব। সিএজিআর ক্যালকুলেটরে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে আমি কত রিটার্ন পেলাম। সিএজিআর ক্যালকুলেটর ফটাফট বেরিয়ে যাবে, কোনো চিন্তা নেই। যতক্ষণ পর্যন্ত না আপনারা মার্কেটের লজিককে এইভাবে বুঝছেন বা বিশ্বাস করছেন, বা যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজের অ্যাকাউন্টে এই ধরনের কিছু হতে দেখবেন, ততক্ষণ কিন্তু আপনি মার্কেটে অধৈর্য থাকবেন। কিন্তু এইগুলো আবার বুঝে গেলে আপনার মধ্যে একটা পার্মানেন্ট শান্তি আসবে। যাই হোক, 50,000 এখন কত হয়েছে 3,10,000, 3,10,050 টাকা। ওকে, 3,10,050 টাকা, 3,10,050 টাকা। ক বছরে? 9 বছর। কত পার্সেন্ট সিএজিআর? 22.48% সিএজিআর। বুঝতে পেরেছেন কেন মার্কেটে লোকেরা টাকা রেখে ভুলে যায়, কেন ভালো শেয়ার কিনে তারা ভুলে যায়? তাহলে আমি কি দেখালাম, যে আমি এর আগের দিন কিটা দেখিয়েছিলাম, এর আগের দিন দেখিয়েছিলাম ইনফোসিস। আমি এখন কাকে দেখালাম? এইচডিএফসি ব্যাংক। এবারে আর কয়েকটা ছোটখাটো কথা বলে আমি ভিডিওটা শেষ করব। দেখুন ফ্রেন্ডস, আর একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবেন। আজকে এইচডিএফসি ব্যাংকের পি কত? 17.3। আজকে ইপিএস কত? 84.33। তাহলে যদি আপনি হিস্টোরিক্যালি দেখেন, এই কথাটা কিন্তু একটু মন দিয়ে শুনবেন, আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি তার যে লো পি, যে সে যে দামের নিচে যায় না, আজকে সেই দামে কিন্তু ট্রেড করছে। এখান থেকে আমি এই কারণে কথাটা তুললাম, যদি এখান থেকে মার্কেট ক্র্যাশ করে, শেয়ার বাজার ক্র্যাশ করে, এইচডিএফসি ব্যাংকে তেমন কোনো ক্র্যাশ হবে না। কারণ একটা উদাহরণ দেখাই। দেখুন ফ্রেন্ডস, আপনারা জানেন করোনার সময় মার্কেট ক্র্যাশ করেছিল। করোনার টাইমটা কবে? আমি একটু চার্টে দেখে নিই, করোনাটা কবে ছিল। করোনাটা কবে ছিল? দেখুন, জানুয়ারি 20। জানুয়ারি 20-তে 1236 ছিল, সেখান থেকে নিচে নেমে এসেছিল কোথাতে? প্রায় 728-এর কাছ থেকে। এবারে দেখুন কেন এতটা পড়েছিল এই জায়গাটায়। জানুয়ারি কবে? জানুয়ারি 20। এবার আমরা দেখুন চার্টে যাচ্ছি, এখানে দেখুন, এখানে পি দেখুন, জানুয়ারি 20, ডিসেম্বর, এই যে দেখুন জানুয়ারি 20, পি কততে ছিল? 28.6। সে 28.6 থেকে 17 পিতে এসছিল, এখানে প্রায় 17 পি পর্যন্ত এসছিল। এটা মানে ধরতে অসুবিধা হচ্ছে, অযথা টাইম নষ্ট করবো না, আমি দেখেছি 17 পিতে এসছিল। তাহলে 28.6 পিতে ছিল বলে সে 17 পি পর্যন্ত নেমেছিল। কিন্তু এই শেয়ার আজকে যে পিতে আছে, আজকের পি কত? 17। এখান থেকে বড় জোর 2-5%, 3%, 4%, 10% পড়তে পারে, কিন্তু এইচডিএফসি ব্যাংকের শেয়ার
মার্কেট ক্র্যাশ করলেও এর নিচে যাবে না। আমি একইভাবে নিফটির ক্ষেত্রেও কেন বলছি যে নিফটি এর চেয়ে বেশি নিচে যাবে না, তার পেছনের লজিক আমি ভবিষ্যতে আপনাদের বুঝিয়ে বলে দেবো যে কেন আমি বলছি নিফটি এর চেয়ে নিচে বেশি যাবে না, মানে যতটা গেছে তার চেয়ে আর বেশি যাবে না। ওকে, এটা আপনি বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, দেখুন, লার্জ ক্যাপ কথায় আছে লার্জ ক্যাপ ডাবল হয় 5 বছরে, ঠিক আছে, কিন্তু আপনি ধরুন 1,000 টাকাটা 2,000 টাকা হচ্ছে, আবার 5 বছরে 2,000 টাকাটা 4,000 টাকা হচ্ছে, কিন্তু ফাইনালি আপনি 10 বছরে দেখুন আপনার 1,000 টাকা কত হয়ে যাচ্ছে, 4 গুণ। 15 বছরে কত হচ্ছে, 8 গুণ। অনেক ছোট শেয়ারের গল্প অন্য আছে, কিন্তু এই এই যে জিনিস, এগুলো আপনাকে কেউ বোঝাবে না। এইভাবে শেয়ার বাজারকে যদি বিশ্বাস করতে পারেন, তবেই কিন্তু আপনি মার্কেট থেকে পয়সা রোজগার করতে পারবেন। ফ্রেন্ডস, আপনাদের সকলের আশীর্বাদে চ্যানেল তো 1000 পেরিয়ে গেছে সাবস্ক্রিপশন, এখন শুধু কেবলমাত্র ওয়াচ আওয়ারটা বাকি। ওয়াচ আওয়ারটা প্রায় 2500 ঘন্টার কাছাকাছি হয়েছে, দেখা যাক কি হয়। আর আশা করি আজকের এই অ্যানালাইসিস আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে শেয়ার করুন, সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, ভিডিওগুলোকে কমেন্ট করুন। ভালো থাকুন, কিন্তু আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।